এবার গ্রুপ 13-এর অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে। কোরান্ডাম কি, এর ব্যবহার কি লেখো হয়ে গেছে। আমি এইখানে আবার 11 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। আমি স্টার দিয়ে রেখেছি, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। সার্ভে করতে করতে গেলে তুমি এই কোশ্চেনটা পাবে, নিশ্চয়ই তুমি এই কোশ্চেনটা বলতে, যদি তুমি সার্ভে করো তাহলে এই কোশ্চেনটা তুমি বলবেই। সেই প্রশ্নটা কি, এই গ্রুপ 13-এর বোরনের কিছু হ্যালাইড আছে, বোরন ট্রাইফ্লুরাইড, বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইব্রোমাইড আর বোরন ট্রাই আয়োডাইড। এটা বোরনের 4টে হ্যালাইড আছে, ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। ট্রাইক্লোরাইড, ট্রাইব্রোমাইড, ট্রাই আয়োডাইড, এরকম টাইপের। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা পড়ে নিয়েছো ক্লাস 11, মানে তোমরা তো 11ই পড়ো, হ্যাঁ 11ই পড়েছো, সেটা হচ্ছে বোরনের যে ফ্লুরাইড বা হ্যালাইডগুলো হয় সেগুলো লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড মানে এদের আম্লিক ধর্ম আছে। বোরন ট্রাইফ্লুরাইডের আম্লিক ধর্ম আছে, এদের সবারই আম্লিক ধর্ম আছে। কেন আম্লিক ধর্ম আছে? এরা ইলেকট্রন গ্রহণ করে। লুইস অ্যাসিড কাদের বলে? যারা ইলেকট্রন গ্রহণ করে। প্রশ্নটা কি তাহলে, এই যে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আছে, এরা চারজনাই হচ্ছে লুইস অ্যাসিড। কার আম্লিক ধর্ম বেশি কার কম, এদের একটা অর্ডার লেখো। কোশ্চেনটা আমার আছে BF3, BCl3, BBr3 এবং BI3 আম্লিকতার ক্রম লেখো। আম্লিকতার ক্রম। তাহলে কেউ কি বলতে পারবে এদের আম্লিকতার ক্রম কি? BF3 বেশি আম্লিক না BI3 বেশি আম্লিক? কে বলবে? বই দেখবে না? বই দেখে ফেলেছ? বই দেখা যাবে না, বলো। আচ্ছা, প্রথমে বলে দিই লুইস অ্যাসিড কেন বলে, সেটা তো বললাম যে এরা ইলেকট্রন গ্রহণ করে। তীব্র অ্যাসিড হবে কখন? যদি বেশি ইলেকট্রন গ্রহণ করে। পয়েন্টগুলো বোঝো, পরপর যে লজিক দিচ্ছি সেই লজিকগুলো বোঝো। লুইস অ্যাসিড কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে, যাদের ফাঁকা কক্ষক থাকে তারা লুইস অ্যাসিড। আর যারা যত বেশি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায় তাদের আম্লিকতা তত বেশি। এখন BF3 বেশি না BI3 বেশি সেটা আমি দেখব। BF3 স্ট্রাকচার ড্র করছি, হ্যাঁ এরকম কিন্তু সবারই স্ট্রাকচার হবে। বোরন মাঝে থাকবে আর 3টে হ্যালোজেন 3টে ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দুতে, মানে ট্রায়াগোনাল প্লানার স্ট্রাকচার। এখন বোরনের ফাঁকা কক্ষক আছে, সেই ফাঁকা কক্ষক যদি সে ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কিন্তু হয়ে গেল অ্যাসিড। যেমন এখানে BF3-র সাথে NH3 যদি বিক্রিয়া হয় তাহলে সে কি করবে? BF3 NH3 যে লোন পেয়ার আছে নাইট্রোজেনে সেটা গ্রহণ করবে, তাহলে যৌগ তৈরি হবে NH3। সে কি করেছে? লোন পেয়ারটা দান করেছে, দিয়ে BF3-র সাথে একটা যৌগ তৈরি করেছে, এই যৌগ NH3 অ্যারো দিয়ে, এটা কোঅর্ডিনেট বন্ড, অ্যারো দিয়ে BF3, এটাকে বলা হয় অ্যাডাক্ট। অ্যাডাক্ট বা জুতো যৌগ বলা হয়। এই অ্যাডাক্টটা তৈরি হচ্ছে, বলে এটা লবণটা তৈরি হচ্ছে, তাহলে এইটা লুইস অ্যাসিড আর এটা লুইস বেস। লোন পেয়ার দান করে যে সে লুইস বেস, আর যে লোন পেয়ার গ্রহণ করে সে লুইস অ্যাসিড। এবার এই একই রিয়াকশান অ্যামোনিয়ার সাথে BCl3ও হবে, BBr3 হবে, BI3ও হবে। তাহলে চারজনাই যে লুইস অ্যাসিড সেটা বোঝা যাচ্ছে এই রিয়াকশন দ্বারা। এখন কে বেশি গ্রহণ করবে সেটা দেখবো আমরা কি হবে। এইখানে একটা ব্যাপার আছে, আর খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, যে বোরনের যে ট্রাইফ্লুরাইড আছে সেই ফ্লুরিনের যে মাথায় লোন পেয়ার গুলো আছে, 3টে করে লোন পেয়ার আছে দেখো প্রত্যেকটা ফ্লুরিনের। ঠিক একই রকম ভাবে ক্লোরিনেরও লোন পেয়ার আছে, ব্রোমিনেরও আছে, আয়োডিনেরও আছে। ফ্লুরিন কি করবে? বোরনের যেহেতু ফাঁকা কক্ষক আছে, ফ্লুরিন নিজের যে লোন পেয়ার সেই লোন পেয়ারটা বোরনকে দিতে শুরু করবে। মানে এর 2p অরবিটালে যে লোন পেয়ার আছে আর এর 2p অরবিটাল যে ফাঁকা আছে, তাহলে 2p থেকে 2p তে ব্যাক বন্ডিং হবে, একে বলা হয় ব্যাক বন্ডিং। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, পশ্চাৎ বন্ধন, ব্যাক বন্ডিং শুরু হবে। কার সাথে কার? ফ্লুরিনের যে লোন পেয়ার 2p তে আছে আর বোরনের যে ফাঁকা 2p কক্ষক আছে সেখানে 2p থেকে 2p তে ব্যাক বন্ডিং হবে। তাহলে BF3 তে যে ব্যাক বন্ডিংটা হবে সেটা কি হবে? 2p 2p ব্যাক বন্ডিং।
ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা, টুপি টুপি ব্যাক বন্ডিং। আর টুপির এনার্জি সেম এনার্জি লেভেলে ব্যাক বন্ডিং হচ্ছে, এই ইম্পর্টেন্ট কথাটাও শুনে নাও। ব্যাক বন্ডিংটা হচ্ছে এনার্জি লেভেল সেম টুপি থেকে টুপিতে, মানে যেমন বন্ধুত্ব হয় না, একই রকম মানুষের সাথে বন্ডিংটা ভালো হয়, সেরকম টাইপের এই বন্ডিংটা হবে, টুপি টুপি বন্ডিং খুব ভালো। তাহলে এই যে ব্যাক বন্ডিং হবে, ফলে এখানে একটা ডাবল বন্ড ক্যারেক্টার হবে। আমি ছবিটা এখানে আঁকছি, তোমাদের বই আছে নিশ্চয়ই, বইতে দেখতে পাচ্ছ ছবিটা আমি এখানে আঁকছি। ব্যাক বন্ডিং হয়ে যে স্ট্রাকচারটা ড্র হবে বইতে দেখে না একটু, BF3 যে যৌগটা বা BF3 যে ব্যাক বন্ডিং এর ফলে রেজোনেটিং স্ট্রাকচার হবে, রেজোনেন্স পড়েছি আমরা, রেজোনেটিং স্ট্রাকচার হবে। লোন পেয়ার দান করবে, এই দিকে এলো, তাহলে রেজোনেটিং সাইন দিলাম আমি, ডাবল বন্ডেড F, সিঙ্গেল বন্ডেড F, সিঙ্গেল বন্ডেড F। ফ্লোরিন যেহেতু লোন পেয়ার দান করছে তাই প্লাস হয়ে যাবে, আর বোরন গ্রহণ করছে মাইনাস হয়ে যাবে, এটা একটা হলো। আর দুটো লোন পেয়ার যেমন আছে। ঠিক, আবার কি হবে, এই ফ্লোরিনটা যেমন দিল এই ফ্লোরিনটাও দিতে পারে, এই ফ্লোরিনটাও দিতে পারে, তাহলে আর একটা স্ট্রাকচার হবে এরকম হবে না, এই ফ্লোরিনটাকে আমি ডবল বন্ডেড করে দিলাম, এটা সিঙ্গেল বন্ডেড থাকলো, এটা সিঙ্গেল বন্ডেড থাকলো, এইটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস। বইতে দেখতেছ সবাই, দেখতে পাচ্ছি তো বইতে কি আছে, আবার তিনটে। এরকম ভাবে ব্যাক বন্ডিং যদি হয়, তাহলে বোরনের যে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, সেটা কে মিটিয়ে দিচ্ছে? ফ্লোরিন নিজেই মিটিয়ে দিচ্ছে। তাহলে ফ্লোরিন যদি নিজেই মিটিয়ে দেয়, তাহলে বাইরের থেকে সে ইলেকট্রন গ্রহণ করতে আর চাইবে না। তার মানে বোরনের যে ফাঁকা কক্ষক ছিল, ইলেকট্রনের চাহিদা ছিল, লুইস অ্যাসিডিটি ছিল, সেটা ফ্লোরিন নিজের লোন পেয়ারটা ব্যাক বন্ডিং এর সাহায্যে দিয়ে রেজোনেটিং স্ট্রাকচার গঠন করছে, ফলে ফ্লোরিন ইলেকট্রন স্যাটিসফাই করে দিচ্ছে, বোরনের অ্যাসিডিটিটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে বাইরে থেকে সে ইলেকট্রন নিতে চাইবে না ব্যাক বন্ডিং। এখন যত ভালো ব্যাক বন্ডিং হবে, লুইস অ্যাসিডিটি কি হবে বলো দেখি? ব্যাক বন্ডিং যত ভালো হবে, লুইস অ্যাসিডিটি কি হবে, বাড়বে না কমবে? কমবে, ভেরি গুড। ব্যাক বন্ডিং যত ভালো হবে, ব্যাক বন্ডিং ভালো হলে লুইস অ্যাসিডিটি কমবে, ব্যাক বন্ডিং উপরের দিকে আরো, লুইস অ্যাসিডিটি নিচের দিকে আরো। আর এইখানে যে ব্যাক বন্ডিং হচ্ছে বোরনের সাথে ফ্লুরিনের, সেটা হচ্ছে টুপি টুপি ব্যাক বন্ডিং, এনার্জি লেভেল সেম। বোরনের সাথে ক্লোরিনের ব্যাক বন্ডিং, বোরনের সাথে ব্রোমিনের ব্যাক বন্ডিং, আর বোরনের সাথে আয়োডিনের ব্যাক বন্ডিং কি হবে? এটা হবে 2p 3p, এটা 2p 4p, এটা 2p 5p। এই যে ব্যাক বন্ডিং 5p ব্যাক বন্ডিং এনার্জেটিক্যালি আনফেভারেবল। ওয়ার্ডটা কি বললাম? এনার্জেটিক্যালি আনফেভারেবল, শক্তির দিক থেকে ফেভারেবল নয়, খুব সুবিধাজনক নয়। তার মানে সবচেয়ে কম ব্যাক বন্ডিং কোথায় হবে? BI3 তে সবচেয়ে খারাপ ব্যাক বন্ডিং হবে। তাই BI3 বাইরে থেকে ইলেকট্রন বেশি গ্রহণ করবে, তার অ্যাসিডিটি সব থেকে বেশি হবে। তাহলে BI3 সবচেয়ে স্ট্রং অ্যাসিড, তারপর BBr3, তারপর BCl3, আর সব থেকে কম BF3। বোঝাতে পেরে গেছি? লুইস অ্যাসিডিটি হ্রাস পাবে কোথা থেকে? BI3 থেকে BF3 তে। তাহলে অর্ডারটাও বলে দিলাম, রিজনটাও বলে দিলাম, খুব ভালো করে পড়বে, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের একটা প্রশ্ন আসছে, কি প্রশ্ন আসছে তোমরা একটু সার্ভে করে বলো দেখি। এরপরে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় দেয় প্রচুর, 12 নম্বর প্রশ্ন আছে আমার এখানে। AlCl3 ডাইমার তৈরি করে কিন্তু BCl3 ডাইমার তৈরি করে না। এটার অ্যান্সার কিন্তু বইয়ের শেষের দিকে করে দেওয়া আছে, কোশ্চেন অ্যান্সার। হ্যাঁ, আমি তাও বুঝিয়ে দিচ্ছি তোমাকে। কোশ্চেনটা কি, যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড AlCl3, এটা আমি কেমিক্যাল বন্ডিংও বলেছিলাম, এ ডাইমার ফর্ম করে তৈরি করে Al2Cl6 ডাইমার। ডাইমার মানে কাকে বলে জানি তো? ডাইমার দুবার মারা হয় যাকে নাকি ডাইমার। ডাইমার হচ্ছে একই যৌগ যদি দুটো অণু নিয়ে একটা অণু তৈরি হয় তাহলে সেটাকে ডাইমার বলে, যদি তিনটে অণু নিয়ে একটা অণু তৈরি হয় তাহলে ট্রাইমার, পলিমার, এরকম করে হয়। তাহলে এটা মনোমার, এটা ডাইমার। AlCl3 ডাইমার তৈরি করে, কিন্তু BCl3 B2Cl6 তৈরি করে না, গঠন করতে পারে না।
এটার কারণটা কি? প্রথমে AlCl3 কেন করে বা কিভাবে করে আর কি তাপমাত্রায় করে বই থেকে পেয়ে যাবে। কোন তাপমাত্রায় করে, গ্যাসীয় অবস্থায় করে না জলীয় দ্রবণে করে, সেটা পাবে ডিটেলসে। AlCl3 স্ট্রাকচার যদি আমি তোমাকে এখানে ড্র করি, এরকম দেখতে হয় ট্রাইগোনাল প্লানার, একটু আগে দেখে দিয়েছি। তাহলে AlCl3 ট্রাইমার তৈরি করলো, ট্রাইগোনাল প্লানার একটা স্ট্রাকচার তৈরি করলো। এখন এখানে অ্যালুমিনিয়ামের দেখো অক্টেট ফুলফিল হয়নি, সেক্সটেটে আছে, 6টা ইলেকট্রন তার আছে, দুটো 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 ক্লোরিন, দুটো 3টে ক্লোরিন থেকে দুটো দুটো 6টা। তার মানে আর একটা ইলেকট্রন যদি এর হতো তাহলে কিন্তু এর অক্টেট ফুলফিল হতো। পাশে এরকম আর একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে ভেবে নাও, Cl। এরকম ভাবে স্টাইল করে ড্র করছি, তার কারণটা তোমরা জানো, কারণ এরকম ভাবে স্ট্রাকচারটা আমি পেয়ে যাব। তাহলে এখানে আরেকটা AlCl3, এরকম পাশে আরেকটা AlCl3, পাশে আরেকটা AlCl3 থাকে। তাহলে এ কি করে, এই লোন পেয়ার দান করে, ক্লোরিন নিজের লোন পেয়ার এই অ্যালুমিনিয়ামের ফাঁকা কক্ষে দান করে দেয়, কোঅর্ডিনেট বন্ড করে। আর এই ক্লোরিনটা এই অ্যালুমিনিয়ামের ফাঁকা কক্ষে নিজের কোঅর্ডিনেট বন্ড একটা ইলেকট্রন দান করে, দুটো ইলেকট্রন দান করে দেয়। ফলে এরকম একটা যৌগ তৈরি হয় যার স্ট্রাকচার হচ্ছে এইটা, আর সংকেত হচ্ছে Al2Cl6 ডাইমার। মানে এই অ্যালুমিনিয়ামের অক্টেট ফুলফিল হয়ে গেল, এই অ্যালুমিনিয়ামের অক্টেট ফুলফিল হয়ে গেল, ক্লোরিন কোঅর্ডিনেট বন্ড করে দিল। তবে স্টেবিলিটি খুব বেশি নেই, হিট দিলে এই যৌগটা ভেঙে যায়, কারণ ক্লোরিন দুটো বন্ড করতে পারে না আমরা জানি। এখানে কোঅর্ডিনেট বন্ড করেছে, একটা নির্দিষ্ট তাপমাত্রা এটা স্টেবল, তাপমাত্রা বাড়ালে স্টেবিলিটি কমে যায়, ব্রেক হয়ে যায়, বা জলীয় দ্রবণে ব্রেক হয়ে যায়। তাহলে এই ডাইমারটা তৈরি হলো। আর অ্যালুমিনিয়ামের চারিপাশে তুমি দেখো 4টে ক্লোরিন আছে, এই অ্যালুমিনিয়ামের চারিপাশে 4টে ক্লোরিন আছে। এই ঘটনাটা তাহলে বোরনের কেন ঘটে না? বোরনেরও তো সেক্সটেটে আছে, বোরনও তো অক্টেট ফুলফিল করেনি। বোরনও 3টে করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আছে, বন্ড করে আছে, বিক্রিয়া বলছি বন্ড করে আছে। তাহলে আর একটা যে ক্লোরিন, সে যদি একে ইলেকট্রন দিয়ে দিত তাহলে কি সমস্যা হতো, আর একে যদি দিয়ে দিত তাহলে কি সমস্যা হতো তো, কিন্তু হয় না কেন? ভেরি গুড, এর আকার ছোট, বোরনের আকার ছোট। আকার ছোট থাকার জন্য এই 4টে বড় বড় ক্লোরিন যখন কাছাকাছি আসে তখন নিজেদের মধ্যে রিপালশন হয়, ক্লোরিন ক্লোরিন রিপালশন হয়, বিকর্ষণ হতে শুরু করে। আকারটা ছোট থাকবে বলে, ছোট আকারের চারিপাশে বড় ক্লোরিন যদি থাকে নিজেদের মধ্যে রিপালশন হয়ে যায়। এটা অ্যালুমিনিয়ামের আকার বড় বলে ক্লোরিন গুলো কাছাকাছি থাকে না, একটু দূরে দূরে থাকে, রিপালশন কম হয়, এটা এর অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এর পরবর্তী কোশ্চেনে যাব, এখানে অনেক কোশ্চেন আমি দিয়েছি, এগুলো সবগুলোই ব্যাখ্যা করার প্রয়োজন হবে না, কিছু মুখস্থ ভিত্তিক কোশ্চেনও আছে। এরকম করে করতে করতে যখন যাব 13 নম্বরে, 14 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বারে একটা কোশ্চেন আছে, এটা মুখস্থ ভিত্তিক কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা ভালো। কোশ্চেনটা হচ্ছে কঠিনতম পদার্থ কি? এখনো পর্যন্ত যে পদার্থগুলো পাওয়া যায় তার মধ্যে একটা হার্ড একটা পদার্থের নাম আমরা জানি, কি নাম সেটা? হীরক। শুনেছো তো নাম? হীরক একটা কঠিন পদার্থ, অনেক কঠিন, এত কঠিন যে সেটা দিয়ে কাঁচকে কাটা যায়। আর এই যে পদার্থটার নাম বলবো আমি, এই কঠিনতম পদার্থ দিয়ে হীরককে কাটা যায়, হীরককেও কেটে দিতে পারবে এই কঠিনতম পদার্থ দিয়ে। সেই কঠিনতম পদার্থের নামটা কি? বই থেকে তো আমরা দেখতেই পারবো, নাম হচ্ছে বোরন কার্বাইড। বোরন কার্বাইড একটা যৌগ বা পদার্থ, সেই পদার্থটা হার্ডনেস হীরকের থেকেও বেশি, হীরকের থেকেও বেশি শক্ত একটা ধাতু বলছি ভুল করে, একটা যৌগ, একটা পদার্থ যার সংকেত হচ্ছে B4C, বোরন কার্বাইড। সেই বোরন কার্বাইড হীরকের চেয়েও কঠিন একটা পদার্থ, যার সাহায্যে হীরককে কাটা যায়। ঠিক আছে, কোশ্চেনটা আমি দিয়েছি, দেখে নেবে একটু। তারপর দিয়েছি বোরনের ব্যবহার লেখো, 17টা কোশ্চেন হয়ে গেল। তার মধ্যে কয়েকটা ব্যাখ্যা করেছি যেগুলো দরকার, বাকিগুলো রিডিং করলেই হয়ে যাবে, ইম্পর্টেন্ট নয়। পড়ে রাখবে, রিডিং পড়ে রাখবে, নলেজটা থাকবে, এমসিকিউ গুলো কাজে লাগবে। জয়েন্টে যখন প্রশ্ন মানে কোশ্চেন পরীক্ষা দেবে, জয়েন্ট এন্ট্রান্স দেবে, নিট বা যেই মেন অ্যাডভান্স এসব দেবে, তখন এই ডিটেলসে কোশ্চেন হয়, তখন এই কোশ্চেনগুলো কাজে লাগবে। বা তখন তো আমরা আলাদা রকম ভাবে পড়াশোনা করব, তখনকার ব্যাপার তখন দেখা যাবে। এখন এটা বলি, নেক্সট কোশ্চেনে আসছি।
নেক্সট কোশ্চেন, তোমরা যখনই সার্ভে করতে করতে পৌঁছে গেছো, তোমরা দেখবে বোরাক্সে পৌঁছে গেছো। বোরাক্স সার্ভে করতে করতে তুমি বোরাক্সের ঘরে পৌঁছে গেছো। বোরাক্সের আরেকটা নাম হচ্ছে সোহাগা। সোহাগা বা বোরাক্স। সেই বোরাক্সে পৌঁছে গেছো। প্রথম যে প্রশ্নটা তোমাদের মাথায় আসছে, সেই প্রশ্নটা কি দেখি, বলো দেখি আমার সাথে মিলছে কি মিলছে না। বোরাক্স বা সোহাগার সংকেত আর গঠন আমি বলেছি, প্রথম প্রশ্নই দিয়েছি বোরাক্স বা সোহাগার সংকেত বা গঠন। নিশ্চয়ই তোমাদের সাথে মিলে যাবে। এটা অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয়। এর পরের যে প্রশ্নটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর ধরে রাখো এই কোশ্চেনটাই ফাইনালে পড়বে যদি পরীক্ষা হয়। সেটা কি? বোরাক্সের জলীয় দ্রবণের প্রকৃতি কি রূপ? তার মানে বোরাক্সকে তুমি যদি জলে দ্রবীভূত করো, তাহলে সেই জলীয় দ্রবণটা কি রকম হবে? ক্ষারীয় হবে না আম্লিক হবে? খুব মন দিয়ে শুনবে এই প্রশ্নটার অ্যান্সার। হ্যাঁ, এই প্রশ্নটা পরীক্ষায় দেওয়ার চান্স অনেক বেশি। আমি এটা ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি। বোরাক্সের জলীয় দ্রবণ কি প্রকৃতির হবে? ক্ষারীয় হবে না আম্লিক হবে? এই প্রশ্নটা অনেক রকম ভাবে করতে পারে। আমি সব প্রশ্নগুলোই বলে দিচ্ছি কিরকম কিরকম করতে পারে। তবে দেবে তো একটাই প্রশ্ন। প্রথম প্রশ্ন হয়ে গেল যে বোরাক্সের জলীয় দ্রবণের প্রকৃতি কিরূপ হবে, তার মানে এটা ক্ষারীয় হবে না আম্লিক হবে। বা এরকম বলতে পারে বোরাক্সের জলীয় দ্রবণে আমি লিটমাস ডোবালাম বা পিএইচ পেপার ডোবালাম, সেই পিএইচ পেপারে বর্ণ কি হবে। বা বোরাক্সের জলীয় দ্রবণে আমি ফেনপথেলিন ইন্ডিকেটর দিলাম। ফেনপথেলিন ইন্ডিকেটর আমরা দেখে নিয়েছি প্র্যাকটিক্যাল করাবার সময়। বোরাক্সের জলীয় দ্রবণে যদি ফেনপথেলিন ইন্ডিকেটর দিই তাহলে সেটা কি হবে। যদি জলীয় দ্রবণটা আম্লিক প্রকৃতির হয় তাহলে আমরা জানি ফেনপথেলিন কালারলেস। আর যদি ক্ষারীয় প্রকৃতির হয় তাহলে ফেনপথেলিনের কালার কি বলেছিলাম? গোলাপি রঙের বা লালচে গোলাপি রঙের হবে। আর তোমরা এখানে দেখতে পারবে বোরাক্সকে যখনই তুমি জলে দ্রবীভূত করবে, এত বোরাক্সকে জলে দ্রবীভূত করছি, বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7.10H2O। 10H2O। তাই আমি জল দিয়েছি, সিম্পল একটা ওয়াটার দিয়েছি। আর জলের মধ্যে দুবার জল লিখছি না, এটা কেলাস জলের অণু আছে এখানে, .10H2O আছে। হ্যাঁ, তার সাথে জল যখনই দেব তখন দুটো যৌগ তৈরি হবে। একটা হচ্ছে H3BO3 আর একটা হবে NaOH। এই H3BO3 নামটা জানা আছে কারো? H3BO3 নাম কারো জানা আছে? এর নাম হচ্ছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড ব্যবহার করেছো অনেকেই যারা ক্যারাম বোর্ড খেলেছো, বোরিক অ্যাসিড। আর এইটার নাম জানা আছে NaOH এর নাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার তুমি বলো বোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যাসিড এটা ক্ষার, কোনটা তীব্র? এইটা হচ্ছে তীব্র, তীব্র ক্ষার। আর এটা হচ্ছে মৃদু অ্যাসিড। বোরিক অ্যাসিড মৃদু অ্যাসিড, তুমি জানো মৃদু অ্যাসিড হাত দিয়েছো তোমার হাতে জ্বালা করে না, এটা মৃদু অ্যাসিড। তাহলে এখন তুমি নিজে বলো, তুমি যখনই বোরাক্সকে জলীয় দ্রবণ তৈরি করবে বা জলে দ্রবীভূত করবে, দুটো জিনিস তৈরি হবে, মৃদু অ্যাসিড আর তীব্র ক্ষার। তাহলে দ্রবণের প্রকৃতি কি হবে? একদম ঠিক, দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। ইম্পর্টেন্ট কথা এটা কিন্তু, হ্যাঁ, এটা একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষারীয় প্রকৃতির হবে। এখন যদি ফেনপথেলিন দাও তাহলে কি হবে? কালারটা গোলাপি হয়ে যাবে। আর যদি লাল লিটমাস দাও তাহলে কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। পিএইচ পেপার দাও কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেল। এরপরে আরেকটা প্রশ্ন আছে, এখন এই যে দলীয় দ্রবণ তৈরি হয়েছে সেটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। ফেনপথেলিন দিলে, ফেনপথেলিন দেওয়ার সাথে সাথে সেটা পিঙ্ক হয়ে গেল বা রেডিশ পিঙ্ক। কিন্তু এইটাতে আবার যখন গ্লিসারিন বা গ্লিসারল দেবে, গ্লিসারল, সেটা কালারলেস হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে। এই প্রশ্নটাও অ্যাড করে দিলাম আমি। তার মানে যখনই তুমি জলীয় ক্ষারীয় দ্রবণ মানে বোরাক্সের জলীয় দ্রবণে ফেনপথেলিন ইন্ডিকেটর দেবে, তখন পিঙ্ক হয়ে যাবে। গ্লিসারিন বা গ্লিসারল যখন দেবে সেটা বর্ণহীন হয়ে যাবে। মানে কোশ্চেনটা এক্সটেন্ড করলাম, আর একটু বাড়িয়ে দিলাম। দ্বিতীয় কোশ্চেন এটা আমার।
বইতেও আছে। এটা কেন হয়? এটা এই জন্য হয়, এটা প্রশ্নের অ্যান্সার আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন তোমাকে লিখে দিচ্ছি, যেটা আমার নোটে লেখা নেই, সেটা লিখে নাও এখানেই। কোশ্চেনটা লেখা নেই। H3BO3 মানে বোরিক অ্যাসিড মৃদু অ্যাসিড, কিন্তু গ্লিসারলের উপস্থিতিতে এর তীব্রতা বৃদ্ধি পায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আমি কোশ্চেনটা আলাদা করে লিখিনি বই মানে নোটে বা কোশ্চেনে, তোমরা লিখে নিতে পারো। আমার যে কোশ্চেন পেপারটা দেবো সেই কোশ্চেন পেপারে লাস্টে লিখে নিতে পারো, আমি লিখে দেবো, দাঁড়াও। H3BO3 মৃদু অ্যাসিড কিন্তু গ্লিসারিলের উপস্থিতিতে তীব্রতা বেড়ে যায়। বা আমি একটা জিনিস বলি, তুমি যখন বোরিক অ্যাসিড নিয়ে ক্যারাম খেলো বা বোরিক অ্যাসিড হাতে যখন নাও, তাহলে হাত কি তোমার জ্বালা করে? হাত জ্বলে কি? না, জ্বলে না। আমার হাত স্লিপারি হয় কিন্তু জ্বলে না। কিন্তু তুমি এক কাজ করবে, শীতকালে যে গ্লিসারিনটা হাতে মাখো বা পায়ে মাখো, সেই হাতে তুমি গ্লিসারিনের একটু মেখে নেবে হাতে গ্লিসারিন, তারপরে বোরিক অ্যাসিডে কোনোদিন হাত দিয়ে দেখবে, হাতটা দেখবে একটু জ্বালা করছে, চিরবির চিরবির করে জ্বলছে। মানে গ্লিসারিন যখনই তুমি হাতে মেখে বোরিক অ্যাসিডকে হাত দিচ্ছ তখন হাত জ্বলছে, তার মানে কি অ্যাসিড যেটা ছিল বোরিক অ্যাসিড, গ্লিসারিন ছাড়া যখন হাত দিয়েছিলাম তখন আমি সেই জ্বালাটা অনুভব করিনি, মানে তার তীব্রতাটা কম ছিল। যখনই গ্লিসারিন দিয়ে আমি হাত দিলাম তখন তীব্রতা বেড়ে গেল, হাত জ্বালা করতে শুরু করলো। এই প্রশ্ন হতে পারে যে বোরিক অ্যাসিড হাত দিলে জ্বালা করে না, কিন্তু গ্লিসারিন হাতে মেখে বোরিক অ্যাসিড হাত দিলে জ্বালা করে কেন? এখানে কি হয়, এখানে না এটা বোরিক অ্যাসিডের আমি সংকেত লিখছি। বি এরকম H3BO3। এখন গ্লিসারিলের সংকেত মনে আছে কারো? এটা হচ্ছে গ্লিসারিনের সংকেত, CH2OH CHOH CH2OH। এইদিকে একটা গ্লিসারিন আমি দিলাম, CH2OH CHOH CH2OH, এইদিকে একটা গ্লিসারিন দিয়ে দাও। বইটা একটু দেখো, CH2OH একটু ছোট হয়ে গেছে জায়গাটা, CHOH CH2OH। এটা গ্লিসারল, এটা গ্লিসারল, এটা গ্লিসারল, দুই অণু গ্লিসারল আমি নিয়েছি আর বোরিক অ্যাসিডটাকে মাঝখানে নিয়েছি। গ্লিসারলের কি করে, এই যে OH আছে এদের জল বেরিয়ে যায়, এখানে জল বেরিয়ে যায়, এখানে জল বেরিয়ে যায় এক অণু করে দিয়ে, এরকম একটা বইতে স্ট্রাকচারটা দেখো, এরকম একটা যৌগ তৈরি হয়, উভয়মুখী যৌগ, চিলেটিং যৌগ তৈরি হয়। থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো একটা যৌগ দিয়েছে, সেটা হচ্ছে জটিল যৌগ, জটিল যৌগ, বাকে বলা হয় চিলেটিং যৌগ, চিলেট যৌগ, সিলেট যৌগ। থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা যৌগকে লিখেছি, সেটা জটিল যৌগ, চিলেট যৌগ। সংকেতটা বইতে দেখে নিয়েছো, তাও আমি এখানে একটু ড্র করছি। এখানে হাইড্রোজেন বেরোয়। ঠিক আছে, আমার ছবিটা খুব একটা ভালো হয়নি, তোমরা একটু বইয়ের হেল্প নেবে। হ্যাঁ, এই যে চিলেট যৌগ তৈরি হয়েছে, মাথায় হচ্ছে মাইনাস, আর এখানে একটা H+ তৈরি হয়, এই যে H+ তৈরি হয়েছে, তার মানে এই যে রিয়াকশনটা যদি ডান দিকে সরে যায়, বোরিক অ্যাসিড যখন গ্লিসারিলের সাথে রিয়াকশন করবে তাহলে H+ তৈরি হবে। ডান দিকে যদি বেশি সরে যায় ডান দিকে, তাহলে H+ বেশি উৎপন্ন হবে। কোশ্চেনটা বোঝো ভালো করে। বোরিক অ্যাসিড গ্লিসারিনের সাথে বিক্রিয়া করে যদি এই চিলেট যৌগটা তৈরি বেশি বেশি করে, তাহলে H+ বেশি বেশি তৈরি হবে। হ্যাঁ, এই যৌগটা বেশি বেশি তৈরি করবে। কেন বেশি তৈরি করবে? স্থায়িত্ব অনেক বেশি, স্থায়িত্ব অনেক বেশি। চিলেট যৌগ বা জটিল যৌগের স্টেবিলিটি অনেক বেশি হয়। চিলেট যৌগ কাকে বলে? যদি এরকম একটা যৌগ হয় যেখানে রিং ফর্ম হয়, রিং, এটাও আমি হাইড্রোজেন বন্ডিং এ বলেছি তোমাদের যদি মনে থাকে। দেখো এখানে কার্বন অক্সিজেন বোরন অক্সিজেন কার্বন, 5 মেম্বার রিং,
এখানেও 5 মেম্বার রিং। তাহলে রিং তৈরি করে যদি কোনো যৌগ, তাকে বলা হয় চিলেট যৌগ, বা এই যৌগটায় যে রিং হয় তাকে বলা হয় চিলেটিং রিং। এই জটিল যৌগ বা চিলেট যৌগগুলো স্টেবিলিটি ভেরি হাই হয়। যদি এর স্টেবিলিটি অনেক বেশি হয় তাহলে রিয়াকশনটা বাম দিক থেকে ডান দিকে সরে যাবে, আর যত বাম দিক থেকে ডান দিকে সরবে তত H+ বেশি তৈরি হবে। তার মানে আমি কেন বললাম বোরিক অ্যাসিডের তীব্রতা বেড়ে যায় গ্লিসারিনের উপস্থিতিতে, কারণ এই চিলেট যৌগটা তৈরি হয় H+ বেশি তৈরি হয়। শুধু গ্লিসারল নয়, এখানে আরেকটা কোশ্চেন একটু এক্সট্রা বলে দিই, যদি গ্লিসারল নয় পলিহাইড্রো অক্সাইড যুক্ত অ্যালকোহল যদি থাকে, পলিহাইড্রিক অ্যালকোহল মানে ইথিলিন গ্লাইকল, বা তোমার যেখানে OH এর সংখ্যা অনেকগুলো আছে, OH, এই যৌগগুলো OH পলিহাইড্রিক অ্যালকোহল, গ্লিসারল একটা পলিহাইড্রিক অ্যালকোহল, শুধু গ্লিসারিন নয়, পলিহাইড্রিক অ্যালকোহলের উপস্থিতিতে বোরিক অ্যাসিডের তীব্রতা বেড়ে যায়। ওরা কি করে? চিলেটিং যৌগ তৈরি করে। এখন প্রশ্নটা উপরের দিকে ফিরে আসছি, তাহলে পিঙ্ক যৌগ হয়েছিল কারণ তীব্র ক্ষারীয় ছিল দ্রবণটা, আর আম্লিক ছিল মৃদু, তাহলে দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির ছিল। এখন যদি এই বোরিক অ্যাসিডের তীব্রতা বাড়তে শুরু করে, H+ আয়নের সংখ্যা বাড়তে শুরু করে, তাহলে এই যে OH- আয়ন ছিল, সেই OH- আয়ন H+ আয়নের সমান সমান হয়ে যাবে, দ্রবণটা প্রশমিত হয়ে যাবে। H+ এর সংখ্যা যদি বাড়তে শুরু করে তাহলে OH- আয়নের সংখ্যা আর H+ এর সংখ্যা যদি সমান হয়ে যায়, দ্রবণটা প্রশমিত হয়ে যাবে। এখন আমাকে বলো ফেনফথ্যালিনের কালার কি হয় প্রশম দ্রবণে? বর্ণহীন হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়, তাহলে কালারলেস হয়ে যাবে, বা যদি আম্লিকও হয়ে যায় বেশি তাও কালারলেস হয়ে যাবে। সেই জন্য ফেনফথ্যালিন ইন্ডিকেটরের কালারটা পিঙ্ক থেকে বর্ণহীন হয়ে যায় যদি গ্লিসারিন আমি দিয়ে দিই। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে বোরিক অ্যাসিড গ্লিসারিনের উপস্থিতিতে তীব্রতা বেড়ে যায়। কোশ্চেনটা বোঝাতে পেরেছি? একবার দরকার হলে দেখে নাও, যেটা আমি বললাম একবার নোট মানে বইটা পড়ে দেখে নাও। নেক্সট প্রশ্ন যেটা আছে বোরাক্স বিড, খুব ইম্পর্টেন্ট, এটা একটা প্র্যাকটিক্যাল ভিত্তিক কোশ্চেন। বোরাক্স বিড, যাকে বাংলায় বলা হয় সোহাগা গুটি, বোরাক্স বিড বা সোহাগা গুটি। সোহাগা মানে আমরা জানি বোরাক্স, আর গুটি মানে হচ্ছে বিড। তাহলে সোহাগা গুটি বা বোরাক্স বিড কি? আর এটা একটা টেস্ট আছে বোরাক্স বিড টেস্ট, সেটা একসাথে আলোচনা করছি। হ্যাঁ, বোরাক্স বিড বা বোরাক্স বিড টেস্ট কি, আর এটা কি কাজে ব্যবহার করা, এই প্র্যাকটিক্যালটা আমরা কেন করি? তোমাদের যখন প্র্যাকটিক্যাল করাচ্ছিলাম তখন আমি বলেছিলাম দেখবে সল্ট অ্যানালিসিস বলে একটা প্র্যাকটিক্যাল ছিল, মনে আছে? সল্ট অ্যানালিসিস বা লবণের শনাক্তকরণ। লবণের শনাক্তকরণে আমরা কি করতাম, একটা লবণের বেসিক রেডিক্যাল আর লবণের অ্যাসিড রেডিক্যাল টেস্ট করতে হতো, তাই না? প্র্যাকটিক্যালে যেটা করেছিলাম তোমাদের অল্প হলেও, ক্ষারকীয় মূলকের পরীক্ষা আর আম্লিক মূলকের পরীক্ষা করেছিলাম লবণের শনাক্তকরণে। আমি এরকম রঙিন লবণ দেখাইনি, যেমন একটা রঙিন লবণ হচ্ছে আয়রনের যে লবণ FeCl3, FeCl2, বা কোবাল্টের কোনো লবণ, কোবাল্ট ক্লোরাইড বা কোবাল্ট সালফেট, এই যে লবণগুলো আছে সন্ধিগত মৌলগুলোর লবণ, আয়রন 2+ বা 3+ বা কোবাল্ট 2+ বা 3+, বা কপারের সল্ট, কপারের সল্ট মনে হয় দেখিয়েছিলাম, কপার 2+, এই যে লবণ যেগুলো রঙিন লবণ, রঙিন লবণ, সেই রঙিন লবণের এই বেসিক রেডিক্যালগুলো শনাক্তকরণ করার জন্য এই বোরাক্স বিড টেস্টটা করা হয়। তাহলে কি বললাম, লবণের শনাক্তকরণ বা রঙিন লবণের বেসিক রেডিক্যাল শনাক্তকরণ করার জন্য বোরাক্স বিড টেস্টটা করা হয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, বোরাক্স বিড কি আর টেস্টটা কিভাবে করা হয়। বোরাক্সকে তুমি যদি হিট করো, কি সংকেত কি আছে, Na2B4O7.10H2O, বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O10 10H2। একে যখন হিট করবে
তখন জল বেরিয়ে যাবে, জল আছে যে জল 10 অণু জল বেরিয়ে যাবে, Na2B4O7 প্লাস 10H2O জলীয় বাষ্প হিসাবে বেরিয়ে যাচ্ছে। আবার তুমি যদি এইটাকে আবার হিট করো, মানে তীব্রভাবে হিট করো, তাহলে সেটা ভেঙে গিয়ে 2NaBO2 প্লাস B2O3 তৈরি হয়। এইটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। আচ্ছা, কিভাবে হিট করা হয় সেটা একটু বলি। এই যে যৌগটা তৈরি হয় সেটাকে বিড বলে, কিন্তু কিভাবে তৈরি হয়, একটা প্লাটিনাম তার নেওয়া হয়। প্লাটিনাম তার মানে প্লাটিনামে প্রলেপ দেওয়া একটা তার, এরকম ধরনের একটা তার আছে। সেই তারের অগ্রদিকটা তুমি এরকম ভাবে গোল করে পেঁচিয়ে নিলে, একটা লুপ তৈরি হলো। এটাকে বলা হয় প্লাটিনাম লুপ, LOOP। প্লাটিনাম তারের লুপ তৈরি হলো। সেই লুপটার মধ্যে তুমি কি করবে, এই বোরাক্সটাকে, যেমন না এটা চামচের মতো, তাহলে একটা গোল চামচের মতো যেখানে মাঝখানে ফাঁকা আছে, সেই ফাঁকার মধ্যে তুমি চামচে করে বোরাক্সটা একটু তুললে। এটা মানে আমার পেনের মুখটা হচ্ছে বোরাক্সের এই প্লাটিনাম তারের লুপ। তাহলে এখানে হাতের মধ্যে তুমি বোরাক্স কাগজের মধ্যে নিয়েছো, এরকম করে তুলে নিলে চামচে করে, তাহলে ওই মুখে চামচে আটকে গেল, লুপে আটকে গেল। তারপর বার্নারে কি করলে তুমি, এই হিটটা বার্নারে করা হয়। যখন এই বার্নারে তুমি হিট করবে, তখন এই সাদা রঙের বোরাক্স যৌগটা প্রথমে খইয়ের মতো ফুলবে। এত বেশি ফুলবে না, ফুলবে, ঠিক আছে, খইয়ের মতো। যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। বোরাক্সের পদার্থটা ফুলতে শুরু করবে, প্রথমে ফুলতে শুরু করবে, জল বেরিয়ে যাবে, ফুলবে খইয়ের মতো। আরো যদি তীব্রভাবে হিট করো, তাহলে এই লুপের মধ্যে একটা প্রলেপ পড়বে, প্রলেপ, কাঁচের প্রলেপ, স্বচ্ছ একটা কাঁচের মতো দেখতে প্রলেপ পড়ে যাবে। তার মানে ভাবো যে সাদা ফাঁকা জায়গাটা ছিল, লুপের ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গায় কাঁচের মতো একটা স্বচ্ছ বিড তৈরি হয়েছে। এইটা হচ্ছে বোরাক্স বিড। তাহলে বোরাক্স বিডটা কি বোঝাতে পারলাম, মানে ওই লুপটার মধ্যে দুদিকেই পুরো একদম পুরো প্রলেপ পড়ে গেছে, মানে ফিল আপ হয়ে গেছে, কাঁচ দিয়ে ফিল আপ যেমন হলে কাঁচের মতো স্বচ্ছ একটা কালার লেস বিড তৈরি হয়। এখানে বন্ধু বুঝেছি বোরাক্স বিড কি। এবার এই যে বোরাক্স বিড তৈরি হলো, এই বোরাক্স বিডটা তৈরি হলো, এবার তুমি একটা স্যাম্পেল নিয়েছো। সেই স্যাম্পেলটা কপারের হতে পারে, কোবাল্টের হতে পারে, আয়রনের হতে পারে। এবার আমি সাপোজ বললাম আমি কোবাল্টের একটা স্যাম্পেল নিয়েছি, কোবাল্ট। কোবাল্টের স্যাম্পেলে এই বিডটাকে টাচ করেছি, মানে এই যে স্বচ্ছ বিডটা ছিল সেই স্বচ্ছ বিডটাকে টাচ করে আবার বার্নারে হিট করছি। যখন স্যাম্পেলে টাচ করে বার্নারে হিট করব, তখন এই বিডের কালারটা চেঞ্জ হবে। বিডের যে স্বচ্ছ বর্ণ ছিল সেটা বর্ণযুক্ত হবে, বিভিন্ন বর্ণ তৈরি করবে বিভিন্ন লবণের সাথে। যেমন কোবাল্টের সাথে সে বর্ণ তৈরি করে গাঢ় নীল, গাঢ় নীল। আয়রনের যদি স্যাম্পেল থাকে তাহলে সে হলুদ রঙের বিড তৈরি করবে। যদি কপারের স্যাম্পেল থাকে তাহলে সবুজ রঙের, উত্তপ্ত অবস্থায় গরম অবস্থায় সবুজ থাকবে, ঠান্ডা করলে নীল হয়ে যাবে। কপারটা মজা, বেশ ইন্টারেস্টিং। কপারের স্যাম্পেলে টাচ করে হিট করলে, হিট অবস্থায় যখন তুমি কালারটা দেখছো তখন দেখছো সবুজ, আর একটু একটু সরিয়ে নেওয়ার পর 2 মিনিট 1 সেকেন্ড পর, 2 মিনিট না 5-10 সেকেন্ড পর আবার নীল হয়ে যাবে। ম্যাঙ্গানিজ থাকলে ভায়োলেট কালার বা রক্তাভ লাল, নিকেল থাকলে বাদামি, ক্রোমিয়াম থাকলে সবুজ। এখানে দেখবে দুটো কালারের দুটো কালাম করেছে, একটা লিখেছে জারণ শিখা, একটা লিখেছে বিজারণ শিখা। এইটা ব্যাপারটা কি, এই যে বার্নার আছে, বার্নারে এই যে ফ্লেমটা আছে, সেই ফ্লেমে দু রকম শিখা থাকে। ওপরের যে ব্লু কালারের লেয়ারটা থাকে উপরের একদম বাইরের দিকে, উপরে বলতে বাইরের দিকে, সেটা অক্সিডাইজিং ফ্লেম, তার টেম্পারেচার অনেক বেশি, প্রায় 1560। একে বলে অক্সিডাইজিং ফ্লেম। এখানে আপার অক্সিডাইজিং ফ্লেম আছে, লোয়ার অক্সিডাইজিং ফ্লেম, এই লেয়ারটা যেটা আমি ডিপ করে দিলাম, ডিপ। আর ভেতরে দেখবে একটা ব্লু কালার, এই হলুদ রঙের একটা, এটা ব্লু কালার, ওপরেরটা ব্লু আর ভেতরেরটা হচ্ছে
ইয়েলো কালার, এটা ইয়েলো, এটা টেম্পারেচার প্রায় 540-এর মতো থাকে। এটা রিডিউসিং ফ্লেম বলে। তার মানে উপরের দিকে যদি হিট করো তাহলে অক্সিডাইজিং ফ্লেমে হিট করছো, ভেতরের দিকে যদি হিট করো তাহলে রিডিউসিং ফ্লেমে হিট করছো। অক্সিডাইজিং ফ্লেমে কালার আলাদা হয়, রিডিউসিং ফ্লেমের কালার হয় আলাদা হয়। তুমি শুধু অক্সিডাইজিং ফ্লেমটা মনে রাখবে, তাহলেই হবে। তাহলে বোরাক্স বিড যেটা তৈরি হলো, স্বচ্ছ একটা কাঁচের মতো বিড তৈরি হলো, তার সাথে কোবাল্টের স্যাম্পেল বিক্রিয়া করে একটা নীল বর্ণের যৌগ তৈরি করে, কপারের স্যাম্পেল বিক্রিয়া করে সবুজ বা নীল রঙের করে, আর আয়রনের স্যাম্পেল এর সাথে বিক্রিয়া করে হলুদ রঙের করে, ক্রোমিয়ামের স্যাম্পেল এর সাথে বিক্রিয়া করে সবুজ রঙের করে, ইত্যাদি ইত্যাদি। তবে না পরীক্ষায় বললো কোবাল্টের সাথে বোরাক্স বিডের টেস্টে কিরকম বর্ণ দেখা যায় আর সেই যৌগটার সংকেত লেখো। বইতে দেওয়া আছে, দেখে নিয়েছো তোমরা। কোবাল্টের সাথে বা কপারের সাথে বা আয়রনের সাথে যে কোনো একটা তোমাদের দিয়ে দেবে, তুমি যে কোনো একটা করে রাখবে। এই যে বিডটা তৈরি হলো B2O3 আর NaBO2, সেই NoBO2 আর B2O3 যে কোনো একজনের সাথে এই কপারের অক্সাইড বা আয়রনের অক্সাইড বা কোবাল্টের অক্সাইড বিক্রিয়া করে যৌগ তৈরি করে। যেমন কোবাল্টের সাথে বিক্রিয়া করে কোবাল্ট মেটাবোরেট তৈরি করে, কোবাল্ট মেটাবোরেট। আয়রনের সাথে ফেরাস মেটাবোরেট তৈরি করে, কপারের সাথে কিউপ্রাস মেটাবোরেট তৈরি করে। এরকম ভাবে যৌগ তৈরি করে কিন্তু, ঠিক আছে, বা কিউপ্রিক মেটাবোরেট তৈরি করে। আর এগুলো বর্ণ নির্দিষ্ট হয়। বোরাক্স বিড টেস্ট কি বোঝাতে পেরে গেছে? এবার আরেকটা আছে বোরাক্সের শনাক্তকরণ। বোরাক্সের শনাক্তকরণ। বোরাক্স তোমাকে দিয়ে দিই যে তুমি কি করে চিনবে সেটা বোরাক্স না চুন না সাদা রঙের একটা কোনো চকের গুঁড়ো, সেটা কি করে চিনবে? বোরাক্স সাদা রঙের, হ্যাঁ, অনেকটা দেখতে চুনের মতো বা হ্যাঁ চুনের মতো বা ক্যালসিয়াম ক্লোরাইডের মতো ঢেলা ঢেলা সাদা রঙের একটা পদার্থ। এই পরীক্ষাটা, বোরাক্সের শনাক্তকরণ পরীক্ষাটা আর বোরিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষাটা একই রকম রিয়াকশন হয়। বোরিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা আর বোরাক্সের শনাক্তকরণ পরীক্ষা দুটোই আমি একসাথে বলে দেবো। তোমার বোরাক্স থাকলে কি করে চিনবে বা বোরিক অ্যাসিড থাকলে কি করে চিনবে, এটা কালার দেখে চিনতে হয়, কিন্তু রিয়াকশনটা একই রকম দেয়। রিয়াকশনটা কি? মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহলের সাথে মিথাইল অ্যালকোহল বা ইথাইল, বোরাক্সের ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল ইউজ করা হয়, ইথানল মানে ETOH, আর বোরিকের ক্ষেত্রে ইউজ করা হয় মিথানল, MEOH। এইটা একটা ব্যাপার আছে। বোরাক্সের ক্ষেত্রে মিথানলের সাথে ইথানলের সাথে বিক্রিয়া হয়, বোরিকের ক্ষেত্রে মিথানলের সাথে বিক্রিয়া হয়। এটা H2SO4 এর উপস্থিতিতে হয়, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে। তো বোরাক্সের ক্ষেত্রে H2SO4 এর প্রয়োজন হয় গাঢ় H2SO4 এর, আর বোরিক অ্যাসিডের ক্ষেত্রে গাঢ় H2SO4 এর প্রয়োজন হয় না। কিভাবে রিয়াকশনটা করা হয় একটু বলি। তুমি কি করলে, একটা টেস্ট টিউব নিলে, সে টেস্ট টিউবের মধ্যে একটা টেস্ট টিউব হোল্ডার নিয়ে নিয়েছো না, টেস্ট টিউব হোল্ডার নিয়েছো, টেস্ট টিউবের মধ্যে বোরাক্স দিয়েছো। 1 নাম্বার কি দিয়েছো? বোরাক্স। 2 নাম্বার তার সাথে কি দিয়েছো? ইথাইল অ্যালকোহল C2H5OH, আর দিয়েছো গাঢ় H2SO4, কনসেন্ট্রেট H2SO4। এই বোরাক্স, ইথাইল অ্যালকোহল আর H2SO4 দিয়ে তুমি কি করছো? হিট করছো, বার্নারে হিট করছো। বার্নারে হিট করছো। যখনই তুমি বার্নারে হিট করবে, এখান থেকে একটা গ্যাস নির্গত হবে। সেই গ্যাসটা কি? সেই গ্যাসটা হচ্ছে ইথাইল বোরেট। ইথাইল বোরেট। এই ইথাইল বোরেটটা কি একটা এস্টার।
সেই ইথাইল বোরেটটা যেটা গ্যাসটা নির্গত হচ্ছে, সেই গ্যাসটা তুমি যদি বার্নারে কাছে নিয়ে আসো, তাহলে সেই বার্নারের কাছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে গ্যাসটা দাউ দাউ করে জ্বলতে শুরু করবে। আর সেই গ্যাসটা যে শিখায় জ্বলবে সেটা সবুজ রঙের একটা শিখা, সবুজ রঙের শিখা। এই প্র্যাকটিক্যালটা আমি করাই, একটু রিস্কি আছে কিন্তু খুব ভালো, ইন্টারেস্টিং, দারুণ লাগে। সবুজ রঙের শিখাটা জ্বলতে শুরু করবে। ঠিক একই রকম ভাবে বোরিক অ্যাসিড যদি নাও আর তার মধ্যে মিথাইল অ্যালকোহল দিয়ে তুমি যদি হিট করো, একটা গ্যাস বেরোবে মিথাইল বোরেট। সেই মিথাইল বোরেটটাও গ্রিন সবুজ শিখায় জ্বলবে। এবার ইথাইল বোরেটটা একটু হলুদ হলুদ সবুজ সবুজ শিখায় জ্বলে, এটা প্র্যাকটিক্যাল নলেজ বলছি আমি তোমাকে, একটু হলুদ হলুদ সবুজ শিখায় জ্বলে। আর বোরিক অ্যাসিড যখন নিলে মিথাইল বোরেটটা তীব্র সবুজ রঙের, মানে গাঢ় সবুজ রঙের শিখায় জ্বলবে, গাঢ়। একই, এটাতে ইথাইল বোরেট তৈরি হয়, এটাতে মিথাইল বোরেট তৈরি হয়, এটা বোরাক্স নিয়ে রিয়াকশন, এটাতে H2SO4 লাগে, এটাতে H2SO4 লাগে না। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়া দুটো দেখবে বই থেকে। আর এই প্র্যাকটিক্যাল যদি করাবার সৌভাগ্য হয়, আমার সুযোগ হয় কখনো, তাহলে করিয়ে দেবো তোমাদের। তাহলে এটা হয়ে গেল বোরাক্স এর শনাক্তকরণ, বোরাক্সের ব্যবহারটা দেখে নেবে। বোরিক অ্যাসিড, এরপরে আছে বোরিক অ্যাসিড, তারপরেই বোরিক অ্যাসিডের শনাক্তকরণ দেখবে। এরপরে বোরিক অ্যাসিড থেকে দু একটা প্রশ্ন আছে, তারপরে আমরা ডাইবোরেনে যাব, অ্যালুমিনিয়ামে যাব, শেষ হয়ে যাবে। বোরিক অ্যাসিড থেকে যে প্রশ্নটা দেয়, যে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা তোমাকে আমি বলি। কয়েকটা প্রশ্ন আছে, যেমন একটা প্রশ্ন হচ্ছে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বোরিক অ্যাসিড ক্যালসিয়াম ফ্লুরাইডের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। তাহলে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে ক্যালসিয়াম ফ্লুরাইডের সঙ্গে বোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের ক্লাস 11-এ সেরকম দেয় না, দিতেও পারে। কি বললাম, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে ক্যালসিয়াম ফ্লুরাইডের সাথে H3BO3 বিক্রিয়ায় কি ঘটবে সমীকরণ সহ লেখো। এটা ইম্পর্টেন্ট এই জন্যই, কোনো এক সময় আমি SSC পরীক্ষা দিয়েছিলাম, তখন এই প্রশ্নটা দিয়েছিল, সেই জন্য ইম্পর্টেন্ট বলছি তোমাকে। এটা একটু দেখে নেবে বই থেকে কি তৈরি হয়, দেখে নেবে। এরপরে যেটা আছে সেটা আমি বলবো, সেটা ইম্পর্টেন্ট পরীক্ষাতেও দেয়, ক্লাস 11-এর পরীক্ষাতে দেয়, সেই জন্য এটা বলবো আমি। আর এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কারণ এই ভিডিওটাকে আমি আর কাটছি না। দেখি কতটা হয়েছে, আগে দাঁড়াও দেখি।